এবারে চলে যাওয়া যাক ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি সহ আরেকটি সাবজেক্ট স্ট্রিমে। এখন সাধারণত স্টুডেন্ট আর তার বাবা মা মনে করেন যে এই স্ট্রিমটি হলো শুধুই মেডিকেল কেরিয়ার তৈরির জন্য। সেটাও যেমন ঠিক, তার সাথেই এতে আরও অনেক অপশানই খুলে যায়। পিসিবি নিয়ে স্টুডেন্টরা সবচেয়ে বেশি যে কেরিয়ার অপশনটি খোঁজে সেটি হলো অ্যালাইড মেডিকেল সায়েন্স আর মেডিকেল সায়েন্স। এটি এতটাই ঘটে যে এই পুরো স্ট্রিমটিকেই এখন মেডিকেল বলা হয়, আর পিসিএম স্ট্রিমকে এখন নন মেডিকেল স্ট্রিম বলা হয়। অনেক ছাত্র আর অভিভাবক শুধু পিসিবি কেরিয়ার হিসেবে মেডিকেল সায়েন্স অফার করে বলে মনে করেন। আমরা দেখে নেব মেডিকেল সায়েন্সের সাথে আর কি কি অপশন থাকতে পারে। অবশ্যই ভারতে আজ সমস্ত মেডিকেল কোর্সের জন্য কমন এন্ট্রান্স এক্সাম হয়, যার মধ্যে রয়েছে এমবিবিএস, আয়ুর্বেদ, সিদ্ধা, ন্যাচুরোপ্যাথি, ফিজিওথেরাপি ইত্যাদি। কিছু কিছু কলেজে নার্সিং পড়ার জন্য, এমনকি আইআইএসসি ব্যাঙ্গালোরের মতো কলেজেও জেইই অ্যাডভান্স বা নিট বা কেভিপিওয়াই এক্সাম দিয়ে ভর্তি হতে হয়। মেডিকেল সায়েন্সের মধ্যেই কয়েকটি অপশন দেখে নেব। অবশ্যই বেশিরভাগ ছাত্রছাত্রী এমবিবিএস অপশনের কথাই আগে ভাবে, কারণ এই কোর্স করলেই ডাক্তার হওয়ার রাস্তা খুলে যাবে। তবে আপনি ভেটেরিনারি সায়েন্স বা ডেন্টিস্ট্রিও পড়তে পারেন, সেখানেও আপনি এই ধরনের কাজের মধ্যেই থাকবেন। দুর্ভাগ্যবশত ভারতে কোর্সের জন্য আবেদনকারীর সংখ্যার তুলনায় অ্যাভেলেবেল সিটের সংখ্যা অনেকটাই কম। 2020 ডেটা দেখলে দেখা যাবে নিট এক্সাম দিয়েছিল 15 লক্ষ স্টুডেন্ট, আর দেশে সিটের সংখ্যাই মাত্র 77,000। এই তথ্য থেকে এটাই জানা যায় যে অজস্র ছাত্রই নিট দেয় কিন্তু সম্ভবত সিটই পায় না। তাদেরকে অন্যান্য অ্যালাইড মেডিকেল কোর্স সম্পর্কে বোঝানোটা জরুরি। তাই এই মেডিকেল কোর্সগুলির মধ্যে রয়েছে, আমি আগেই বলেছি, ভেটেরিনারি সায়েন্স, ডেন্টিস্ট্রি, আয়ুর্বেদ, সিদ্ধা, ন্যাচুরোপ্যাথি, ফিজিওথেরাপি, অডিও আর স্পিচ থেরাপি। এখন আমরা এই অপশনগুলি দেখব যেগুলি কেরিয়ার পোর্টালে ডিটেইলে দেওয়া আছে। পোর্টালে আবারও স্বাগতম। এখন দেখে নিচ্ছি পরের ফিল্ড, যা ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির মধ্যে পড়ে। এটিকে সবচেয়ে জনপ্রিয় অপশনগুলির একটি বললে কম বলা হবে। আপনি যদি অ্যালাইড মেডিকেল বা প্যারামেডিক্যাল সায়েন্সের মধ্যে কি কি কেরিয়ার অপশন আছে তা দেখেন, তাহলে দেখবেন আপনি কেরিয়ার অপশনের পুরো একটি লিস্ট উল্লেখ করা রয়েছে। এখন মেডিকেল সায়েন্স এবং অ্যালাইড মেডিকেল সায়েন্স এই দুটি ভিন্ন এরিয়ায় ক্লাস্টার্ড হওয়ার একটি কারণ হল এখানে থাকা অপশনগুলির সংখ্যা অনেকটাই বেশি, এবং এই সমস্ত অপশনকে একসাথে দেখলে বিভ্রান্তি ঘটতে পারে। এখন দেখা যাক জেনারেল ফিজিশিয়ান বা ডাক্তারকে। মেডিসিনের মধ্যে আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি অর্থাৎ এমবিবিএস কমপ্লিট করার পরে অনেক স্পেশালাইজেশন এরিয়া রয়েছে, যার জন্য অবশ্যই ক্লাস 11-12 সাবজেক্ট কম্বিনেশনে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়ো থাকতে হবে। তাহলে সাইকিয়াট্রি, গাইনোকোলজি এবং মেডিকেল সার্জন হওয়া যাবে। এখানে স্পেশালাইজেশনের মধ্যে এই কেরিয়ার অপশনগুলির কয়েকটি উল্লেখ করা হয়েছে। আপনি এখানে সার্চ বারে এই অপশনগুলি শুধু টাইপ করলেই এই স্পেশালাইজেশনগুলিও পেয়ে যাবেন। এখন মেডিকেল, আয়ুর্বেদ, ইউনানি, যোগা আর ন্যাচুরোপ্যাথির জন্য সবচেয়ে কমন এন্ট্রান্স এক্সাম হল নিট, অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, যা পরিচালনা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ছাত্রছাত্রীরা অন্যান্য অ্যালায়েড অপরচুনিটির কথাও ভাবতে পারে, কারণ দেশে এমবিবিএস এর সিটের সংখ্যা মাত্রই 77,000। তবে প্রতি বছর নিট পরীক্ষার জন্য আবেদনকারীর সংখ্যা 12 বা 13 লক্ষ ছাড়িয়ে যায়। তাই হোমিওপ্যাথি, ন্যাচুরোপ্যাথি, আয়ুর্বেদ, সিদ্ধা, ইউনানি হলো এমন কয়েকটি অপশন যা স্টুডেন্টরা বেছে নিতে পারে। এছাড়াও অডিওলজি, কার্ডিওভাস্কুলার টেকনোলজির মতো অন্যান্য কেরিয়ার রয়েছে, আর এগুলি সেই সব ছাত্রছাত্রীর জন্য যারা মানুষের নিরাময়ে, মেডিকেল ফিল্ডে, হেলথ কেয়ারে কাজ করতে আগ্রহী। এখন উদাহরণস্বরূপ আপনি আয়ুর্বেদিক ডাক্তার হিসেবে কেরিয়ার করতে পারেন। আমরা সবাই জানি যে এন্ট্রান্স এক্সাম সবের জন্য একই, আর সেটা হলো নিট। কেউ যদি হেলথ কেয়ার সেক্টরে কোনোভাবে কাজ করতে চান, তাহলে সেই পথের ধরনগুলি দেখে নেওয়াটা জরুরি। এখন আমি এগুলি আলোচনা করছি, তার একটি কারণ হলো এমবিবিএস প্রোগ্রাম খুবই কমন,
আর আয়ুর্বেদিক ডাক্তার হলো একটি আপ অ্যান্ড কামিং ক্যারিয়ার অপশন, যা এখন ছেলেমেয়েরা ক্রমশই বেছে নিচ্ছে, কারণ বাজারে কম্পিটিশনের পরিমাণ এমবিবিএস এর ক্ষেত্রে খুব বেশি। তাই নিট পরীক্ষা দেওয়ার পর র্যাঙ্ক সহ কোয়ালিফাই করলে ছাত্রছাত্রীরা ডেন্টিস্ট্রি, ভেটেরিনারি সায়েন্সের মতো কোর্সও করতে পারে। মাসিক খরচের বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। মিনিমাম থেকে ম্যাক্সিমাম খরচের পরিমাণ নানান রকমের হয়, কারণ ভারতে সরকারি সহায়তাপ্রাপ্ত ইনস্টিটিউটগুলিতে বেসরকারি ইনস্টিটিউশনের চেয়ে খরচ অনেক কম। ফিউচার প্রসপেক্ট সবসময় খুবই ভালো, কারণ আমরা যেমনটি আগেই বলেছি, স্বাস্থ্য পরিষেবা, খাদ্য, শিক্ষা, কৃষি হলো এমন কয়েকটি ক্ষেত্র যেখানে স্কোপ অত্যন্ত বেশি, আর এগুলি জনসংখ্যার পরিমাণের উপর নির্ভরশীল। এখন জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলে এগুলির চাহিদাও ক্রমেই বাড়তে থাকবে। তাহলে এর জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলি হল ইনভেস্টিগেটিভ অর্থাৎ কৌতূহলী, রিয়েলিস্টিক যে হাতে কলমে কাজ করতে পছন্দ করে, আর তার সাথে সোশ্যাল অর্থাৎ মানুষের জন্য মানুষের মধ্যে কাজ করতে চায়। এখানে ক্ষমতাগুলিও বিশদে লেখা রয়েছে। দক্ষতা আর ব্যক্তিত্বের কথাও এখানে বলা হয়েছে। তাহলে আমরা এটা আলোচনা এই কারণে করলাম, কারণ আপনি ছাত্রছাত্রীদের এই অপশনগুলির কথাও বলতে পারেন, কারণ মেডিসিন কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির কম্বিনেশনের একমাত্র কেরিয়ার অপশন নয়। যারা বটানি, জুলজি পছন্দ করে, যারা রিসার্চ করতে চায়, এমন ছাত্রছাত্রীদের জন্য অন্যান্য কোর্সও রয়েছে, আর আমরা এখন সেরকম কয়েকটি এরিয়াতেই চলে যাব। ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়ো নিয়ে এর পরের কেরিয়ারে চলে যাচ্ছি। আপনার মনে আছে নিশ্চয়ই যে আমি বলেছিলাম যে কয়েকটি ক্ষেত্রে স্কোপ খুব বেশি সেগুলি হলো শিক্ষা, খাদ্য আর স্বাস্থ্য পরিষেবা। আমরা ইতিমধ্যেই স্বাস্থ্য পরিষেবা নিয়ে কথা বলেছি, আমরা এখন কথা বলবো খাদ্য নিয়ে। এখন কৃষি হলো এমন একটি জায়গা যার প্রয়োগ সমগ্র দেশ জুড়ে দেখা যায়। যতদিন মানুষ থাকবে খাবারের প্রয়োজনও থাকবে। আর ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়ো নিয়ে পড়লে এই ইন্টারেস্টিং জায়গাটি আপনার জন্যও খুলে যাবে। আর আপনি যদি আইসিএআর এন্ট্রান্স এক্সাম দেখেন, সেখানে দেখবেন ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়ো নিয়ে পড়া ছাত্রছাত্রীদের পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ নিয়ে পড়া ছাত্রছাত্রীদেরও সুযোগ রয়েছে। তাহলে দুটি এন্ট্রান্স এক্সামের মাধ্যমে আপনি বিএসসি এগ্রিকালচারাল সায়েন্সেস পড়তে পারবেন। এগ্রিকালচারাল সায়েন্সে বিএসসি করা ছাড়াও হর্টিকালচার সায়েন্স, ডেয়ারি ফার্মিং, ডেয়ারি টেকনোলজি আর অ্যানিম্যাল ফার্মিং ও ফিশারিজের উপরেও কোর্স করা যায়। তাহলে এই অপশনগুলির কয়েকটি সম্পর্কে বিশদে জানতে কেরিয়ার পোর্টালে দেখে নেওয়া যাক। এখন ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়ো নিলে যে কেরিয়ারগুলি আছে সেগুলি দেখলে এরকম একটি সার্চ অপশন দেখছি আমরা, যাতে অন্যান্য অনেক ক্যারিয়ার অপরচুনিটির মধ্যে সর্বাধিক স্কোপ রয়েছে। এগ্রিকালচারাল সায়েন্স দেখলে ভারতে বিশ্বের এগ্রিকালচারের উপর বেশ কয়েকটি ইনস্টিটিউশন রয়েছে। আর আইসিআর এর মতো এন্ট্রান্স এক্সামের কথা ধরলে আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব। এগ্রিকালচারাল সায়েন্সে কি কি অপশন রয়েছে সেটা দেখতে গেলে অবশ্যই বিএসসি এগ্রিকালচার আর এমএসসি এগ্রিকালচার কোর্স করতে পারে, আর এর জন্য ক্লাস 11-12 ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি নিতে হবে। তবে আমি আগেই বলেছি যে আইসিএআর এন্ট্রান্স এক্সামে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথসের ছাত্ররা একটি আলাদা পেপার নিয়ে এগ্রিকালচারের জন্য অ্যাপ্লাই করতে পারে। ক্লাস 11-12 ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়ো আর ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ নিয়ে পড়ার পর ফুড সায়েন্সে বিএসসিও করা যেতে পারে। উপার্জনের সুযোগও বেশ বেশি, যদিও এন্ট্রি লেভেলে এবং জুনিয়র লেভেলে এটা খুব দ্রুত বাড়ে না, কিন্তু একজন আইসিএআর বিজ্ঞানী প্রতি মাসে 57 থেকে 68 হাজারের মধ্যে উপার্জন করেন, আর এগুলি প্রকৃত ডেটা ভিত্তিক তথ্য। খরচের পরিমাণ 80,000 থেকে প্রায় 6 লাখ পর্যন্ত হতে পারে। ভবিষ্যতের সম্ভাবনা সবসময় বেশ স্টেবল হয়, এবং বিভিন্ন স্পেশালাইজেশনের ক্ষেত্র আছে, যার মধ্যে রয়েছে এগ্রিকালচারাল বায়োকেমিস্ট থেকে শুরু করে এগ্রিকালচারাল বায়োটেকনোলজিস্ট, এগ্রিকালচারাল ইকোনমিস্ট, ফ্লোরিকালচারিস্ট, ক্রপ সায়েন্টিস্ট, ফুড অ্যান্ড ভেজিটেবল সায়েন্টিস্ট, ডেয়ারি ফার্মিং এবং আরও অনেক কিছুই। শিক্ষাগত প্রয়োজনীয়তা 16 বছর থেকে 23 বছরের মধ্যে, এবং যেখানে ভারতের বেশিরভাগ কলেজের এন্ট্রান্স এক্সামের নাম আইসিএআর, সেখানে কিছু কিছু কলেজে ক্লাস 12-এর মার্ক বিবেচনা করা হয় আর তাদের নিজস্ব এন্ট্রান্স এক্সাম থাকে, যদিও আইসিএআরই সবচেয়ে সাধারণ এন্ট্রান্স এক্সাম। ফুড সায়েন্সে যেতে গেলে কিছু কিছু কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় কেভিপিওয়াই বা কিশোর বৈজ্ঞানিক প্রোৎসাহন যোজনা টেস্টও নেওয়া হয়। এখানে ফুড সায়েন্সে কেউ সায়েন্স গ্র্যাজুয়েশন শেষ করার পর মাস্টার্সে ফুড টেকনোলজির দিকেও যেতে পারে। সেটা হতে পারে বিটেক বা বিএসসি করে, আর তারপরে ফুড টেকনোলজি করা যেতে পারে।
প্রয়োজনীয় দক্ষতার মধ্যে ইনভেস্টিগেটিভ এবং কৌতূহলী হতে হবে, হাতে কলমে কাজ করতে ভালোবাসতে হবে, কনভেনশনাল হতে হবে, সেট প্রিন্সিপাল এবং প্যাটার্ন অনুসরণ করতে হবে। ওয়ার্ক অ্যাক্টিভিটিও এখানে উল্লেখ করা হয়েছে। এখন ছাত্রছাত্রীদের কাজের জায়গাগুলি সম্পর্কে বুঝিয়ে বলার জন্য স্পেশালাইজেশন এরিয়াগুলি দেখতে হবে। একটা উদাহরণ দেখি, এগ্রিকালচারাল ইকোনমিস্টের। তারা বোঝেন যে কিভাবে খাদ্যশস্যের উৎপাদন ও খাদ্যশস্যের ডিস্ট্রিবিউশন নিয়ন্ত্রণ করা যেতে পারে। এরপরেই আমরা দেখব কমিউনিকেশন এক্সপার্টের মতো একটি স্পেশালাইজেশন, যেখানে ফোকাস করা হয় কৃষক আর ডিস্ট্রিবিউটর সহ সাপ্লাই চেইনে প্রয়োজনীয় আর গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং চাষাবাদের সঙ্গে যুক্ত লোকজনের কাছে কৃষি সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার উপর। তাহলে এই ঘটনাগুলি সাধারণত ঘটে যেগুলির দায়িত্ব সরকারি আর বেসরকারি এজেন্সিগুলি নেয়, যাতে কৃষকরা আরও দক্ষতার সাথে কৃষিকাজ করতে পারেন। এরপর আমরা চলে যাচ্ছি এমন একটি এরিয়ায় যা সম্ভবত আমাদের সকলের কাছেই প্রয়োজনীয়, ফিটনেস আর ভালো থাকা। তাহলে ফিটনেস ভিত্তিক বিজ্ঞান আর ভালো থাকাতেও নিউট্রিশনাল সায়েন্সেও কেরিয়ার গড়া যায়, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োর ব্যাকগ্রাউন্ড থেকে যাওয়া যায়। এখানে শুধুই কি করে নিজেদের ফিট রাখা যাবে তাই নয়, শরীরের ফুড সিস্টেম কি হওয়া উচিত, আর এর সাথেই জুড়ে দেওয়া হয় আমরা আগে যে অন্যান্য সায়েন্সের কথা বলেছি সেগুলিকে, মানে এগ্রিকালচারাল সায়েন্স আর ফুড টেকনোলজি। তাহলে আপনার সাবজেক্ট বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি থাকলে আপনি ডায়েটেটিক্স অথবা নিউট্রিশনাল সায়েন্স বা ফিটনেস ভিত্তিক সায়েন্সে কেরিয়ার করতে পারবেন। কেরিয়ার পোর্টালে আপনার জন্য অ্যাভেলেবেল কোর্সগুলি দেখে নিতে পারেন। নিউট্রিশন, ফিটনেস আর ওয়েলবিইংয়ে কেরিয়ারের কথা আলোচনা করার সময় আমরা এখানে সার্চ অপশানে ফিটনেস ইনস্ট্রাক্টর বা জিম ইনস্ট্রাক্টর বা নিউট্রিশনিস্ট এর অপশান দেখতে পারি। আপনি দেখবেন যে এই কেরিয়ারগুলির কয়েকটি ফিটনেস আর ওয়েলবিইং, স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ সায়েন্টিস্ট, স্পোর্টস কোচ আর স্পোর্টস ম্যানেজার, এর সাথে সাইকোলজিস্ট, স্পোর্টস মেডিসিন কনসালটেন্টের মধ্যে ছড়িয়ে রয়েছে। আর দেখবেন যে সায়েন্স আর নন সায়েন্স একসাথে ঢুকে পড়েছে। তাহলে আপনি এমন কেরিয়ার পাবেন যেখানে ছাত্রছাত্রীদের সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড থেকে আসাটা দরকার, যাতে তারা ফিটনেস, ডায়েটেটিক্স আর নিউট্রিশন নিয়ে কাজ করতে পারে। আপনি ফিটনেসের মতো কেরিয়ারও পাবেন যেখানে সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হওয়ার দরকার নেই। আবার এমন কেরিয়ারও পাবেন যেমন ডায়েটেটিক্স বা নিউট্রিশন, যেখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়াটা জরুরি। এখন স্পেশালাইজেশনের দিকে যাওয়া যাক। আপনি স্ক্রোল ডাউন করলেই এখানে অনেক তথ্য পাবেন, তবে কয়েক বছরে অপরচুনিটির সংখ্যা অনেক বেড়ে গেছে। ডায়েটেটিক্সে আপনি দেখবেন চ্যালেঞ্জিং জীবনযাত্রা, খাবার আর জলবায়ুতে পরিবর্তনের কারণে প্রতিদিনের জীবনে এটি কতটা গুরুত্বপূর্ণ। এতে দেখা গেছে আমাদের খাওয়া খাবার আমাদের জীবনযাত্রার উপর প্রভাব ফেলছে। আমরা কী ধরনের কাজ করি তার উপর নির্ভর করে আমাদের কাজেও সময়ের সাথে সাথে বিবর্তন ঘটেছে। এখন আপনি নিউট্রিশনিস্ট বা পাবলিক হেলথ ইন্সপেক্টর বা কনসালটেন্ট নিউট্রিশনিস্ট বা ফুড ইন্সপেকশন অফিসার, একজন কমিউনিটি হেলথ ওয়ার্কার বা ডায়াবেটিক এডুকেটরের মতো রোলগুলি খুঁজে পাবেন। এই সব মানুষগুলি বিভিন্ন কমিউনিটির কাছে গিয়ে তাদের স্বাস্থ্য সংক্রান্ত ভালো অভ্যাসের কথা বলবেন, যাতে সমাজকে ওই বিষয়ে শিক্ষিত করে তোলা যায়। যেমন আমাদের এলাকায় শেষবার যখন ডেঙ্গু শুরু হয়েছিল, আপনি দেখবেন এমন সব সিস্টেম চালু করা হয় যাতে সমাজকে ওই বিষয়েই শিক্ষিত করে তোলা যায়। এই রোগটির ছড়িয়ে পড়া আটকাতে আমাদের কি কি করতে হতে পারে। আমরা কোভিড প্যান্ডেমিক চলাকালীন এটা খুব ব্যাপকভাবে ঘটতে দেখেছি। এখন এখানে প্রয়োজনীয় দক্ষতার উল্লেখ করা হয়, তবে আমরা প্রথমে আরও বিস্তারিতভাবে কাজের সুযোগ সম্পর্কে কথা বলবো। অবশ্যই এই ধরনের স্পেশালাইজেশন এরিয়া এবং কাজের সুযোগের উপর ভিত্তি করে অন্যান্য দক্ষতারও দরকার, যেমন ডিডাকটিভ রিজনিং, পাবলিক স্পিকিং স্কিল, বিশেষ করে সেই রকম কেরিয়ারের ক্ষেত্রে যেখানে আপনাকে শিক্ষিত হতে হবে, কারণ আপনি পাবলিক হেলথ অ্যাডভাইজার হিসেবে একদল লোকের সাথে কথা বলবেন এবং এই ধরনের অভ্যাস সম্পর্কে তাদের শিক্ষিত করে তুলবেন। এখন আর্নিং ক্যাপাসিটি এখানে উল্লেখ করা হয়েছে, তবে আপনি লক্ষ্য করবেন যে এই জায়গার শুরুর দিকের মাইনে বেশ কম, কিন্তু কাজের সুযোগ এবং একজন যে ধরনের প্রভাব তৈরি করে তা কিন্তু যথেষ্টই ভালো হয়, যে কারণে আমরা এই বিষয়ে আলোচনা করছি। কেরিয়ারের পরিকল্পনায় যাত্রা শুরু করার আগে ছেলেমেয়েদের সামনে একটি বাস্তব চিত্র তুলে ধরাটা জরুরি। এখন সায়েন্সের কেরিয়ার নিয়ে আলোচনার শুরুতেই আমি উল্লেখ করেছি যে কাজের দুটি প্রধান ক্ষেত্র রয়েছে, যা হলো অ্যাপ্লিকেশন সায়েন্স আর গবেষণা। এখন যখন আমি কৃষি, ফিটনেস এবং ওয়েলবিইং এবং ফুড টেকনোলজি নিয়ে কথা বলি, তখন এই ক্ষেত্রগুলি গবেষণা ভিত্তিক বিজ্ঞানের মধ্যেও পড়ে। তাহলে আমরা বায়োটেকনোলজির মতো অন্য কয়েকটি অপশনের দিকে তাকাই। বায়োটেকনোলজি পৃথিবীর প্রাচীনতম বিজ্ঞানগুলির মধ্যে একটি। আপনি দেখতে পাবেন যে বায়োটেকনোলজি প্রতিদিনের ভিত্তিতে প্রতিটি বাড়িতে ব্যবহৃত হচ্ছে।
মাখন তৈরি থেকে শুরু করে দই জমানো থেকে শুরু করে কিছু ফার্মেন্টেড ড্রিঙ্কস অবধি। সুতরাং আপনি যদি বায়োটেকনোলজিকে সামগ্রিকভাবে দেখেন, এতে গবেষণার 4টি প্রধান ক্ষেত্র রয়েছে। হোয়াইট বায়োটেকনোলজি, যা সাস্টেইনেবিলিটি সম্পর্কিত; রেড বায়োটেক, যা স্বাস্থ্যসেবা সম্পর্কিত; ব্লু, যা সমুদ্র বিজ্ঞান এবং সামুদ্রিক বিজ্ঞান সম্পর্কিত; এবং গ্রিন, যা কৃষি প্রযুক্তি সম্পর্কিত। সুতরাং এই 4টি ক্ষেত্রের অধীনে যে কোনো ধরনের গবেষণাই বায়োটেকনোলজির আওতায় পড়ে। বায়োটেকনোলজি এমন একটি কোর্স যেখানে কেউ পিসিবির পরে বিএসসি বায়োটেকনোলজি কোর্স হিসেবে পড়তে পারে, এবং আপনার যদি একটি বিষয় হিসেবে ম্যাথস থাকে, তাহলে একজন ছাত্র বায়োটেকনোলজিতে বিটেক করতে পারে। কেরিয়ার পোর্টালে কিছু গবেষণা ভিত্তিক ক্ষেত্রগুলির পাশাপাশি এই অপশনগুলির কয়েকটি দেখে নেওয়া যাক। আমরা এখন নির্দিষ্ট কয়েকটি পথ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা বিজ্ঞানের, বিশেষ করে গবেষণার ইন্টারডিসিপ্লিনারি ক্ষেত্র। কারণ গবেষণায় আমরা দেখেছি বিজ্ঞানের সমস্ত রূপ একে অপরের সাথে জড়িত। সেরকমই একটি ক্ষেত্র হল বায়োটেকনোলজি। এখন আমরা বায়োটেকনোলজি সম্পর্কে জানছি, যা একটি ইন্টারডিসিপ্লিনারি ক্ষেত্র। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই দুই ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরাই এই কোর্সটি করতে পারে। বায়োটেকনোলজিতে সাধারণত 4টি ক্ষেত্রে স্পেশালাইজেশন করা হয়: হোয়াইট বায়োটেক, সাস্টেইনেবিলিটি; রেড, হেলথ কেয়ার; গ্রিন বায়োটেকনোলজি, এগ্রিকালচারে; এবং ব্লু, সমুদ্র ও সামুদ্রিক জীবনে রয়েছে। এবং অবশ্যই গবেষণার আরও উপবিভাগ রয়েছে। কেন আমরা একটি ইন্টারডিসিপ্লিনারি ক্ষেত্র হিসেবে বায়োটেকনোলজি সম্পর্কে কথা বলছি? এই কারণেই যে পিসিএম এর ছাত্ররা বায়োটেকনোলজিতে বিটেক করতে পারে, যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন বিটেকের জন্য ক্লাস 11 আর 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বাধ্যতামূলক। বায়োটেকনোলজিতে বিএসসির জন্য ছেলেমেয়েরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো নিয়ে পড়তে পারে। মাসিক আয় এখানে উল্লেখ করা হয়েছে। আমরা গ্রিনের নিচে যেমনটি উল্লেখ করেছি, এখানে আরও রয়েছে এগ্রিকালচারাল বায়োটেকনোলজি, আবার রয়েছে ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি, খাদ্য, সমুদ্র সংক্রান্ত, ফার্মাসিউটিক্যাল, পরিবেশগত, গাছপালা, জন্তু জানোয়ার, জেনেটিক্স এবং জিনোমিক্স সম্পর্কিত। শিক্ষাগত প্রয়োজনীয়তার পরিসীমা হল 16 থেকে 26 বছর। এর কারণ হল যে এটি একটি গবেষণা ভিত্তিক পেশা, একটি মাস্টার্স, এবং এর জন্য পিএইচডি থাকাটা ভালো। কিছু কিছু চাকরির সুযোগ পাওয়া যায়, তা এখানে উল্লেখ করা হয়েছে। যে ধরনের ইনস্টিটিউট আপনাকে অধ্যাপক বা গবেষণা সহযোগী হিসেবে গ্রহণ করবে, কাজের পরিবেশের ধরন, প্রয়োজনীয় দক্ষতা হিসেবে আপনার হাতে কলমে কাজ করতে পারার জন্য অবশ্যই অনুসন্ধানী এবং কৌতূহলী হতে হবে, এবং প্রয়োজনীয় ওয়ার্ক অ্যাক্টিভিটির ধরন সম্পর্কে জানতে হবে। এখন মূলত বায়োটেকনোলজি, কৃষি, ন্যানোটেকনোলজি, এই সমস্ত কোর্সই গবেষণার মধ্যে রয়েছে, এবং এগুলি ইন্টারডিসিপ্লিনারি ক্ষেত্র। ছাত্ররা ক্লাস 11 ও 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ নিয়ে পড়তে পারে, বা ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়ো নিয়ে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো অথবা ম্যাথস আর বায়ো সহ ফিজিক্স, কেমিস্ট্রি কম্বিনেশন তাদের স্কুলে অ্যাভেলেবেল থাকতে হবে। আমরা এমন অনেক ছাত্রছাত্রীকে দেখেছি যারা গবেষণা ভিত্তিক জায়গাগুলিতে আগ্রহী। সাধারণত বিজ্ঞানের সমস্ত বিষয় একসাথে দেখার প্রবণতা থাকে, এবং এটি তাদের এই ধরনের কেরিয়ারের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করে। তবে কেউ বিটেক, বায়োটেক কোর্স করতে পারে, যা একটি 4 বছরের প্রোগ্রাম। সায়েন্সে 3 বছরের ব্যাচেলর ডিগ্রি অর্থাৎ ব্যাচেলর ইন সায়েন্সেস করার বদলে এই ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটি করা যেতে পারে। কাজের সুযোগের যে ধরনগুলি রয়েছে সেগুলি এই দুটির মধ্যে সামান্য ভিন্ন, তাই ম্যাথস রাখাটাই প্রেফারেবল, যাতে বায়ো ইনফরমেটিক্সের মতো আরও স্পেশালাইজেশন করার পথ খোলা থাকে।